দীর্ঘ ৭ দিন পর কলেজে এসেছে আহনাব। এই ৭ দিন অহনা শায়লাকে দিনরাত বুঝিয়েছে বিভা ইজ নট আ চয়েস মা। সঙ্গে এ বুঝিয়েছে যে ভাইয়ার জন্য তৃষাই পারফেক্ট মা। ওর বাসায় প্রপোজাল পাঠাও প্লিজ। কিন্তু যে ধরনের পরিবারে তৃষা বেড়ে উঠেছে সেখানে বিয়ের প্রস্তাব কোনো ভদ্র পরিবারের মানুষ পাঠায় না বলে বারবার শায়লা অবজেকশন দিয়েছে। কিন্তু অহনা এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছে। ছোট মানুষ হয়েও সে তার মাকে বড়দের মতো বুঝিয়েছে। মাকে বলেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তৃষা এমন এক মেয়ে যার নামে কেউ একটা কুচ্ছা বলতে পারবে না। অত্যন্ত ভদ্র, শান্ত, বিনয়ী এক মেয়ে যে একটা ফোন পর্যন্ত ব্যবহার করে না। অহনা এর ক্ষেত্রে বড় হাতিয়ার হিসাবে কাজ করে বিভার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো। অহনা পই পই করে মাকে বিভার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো দেখিয়েছে। কখনো শর্ট ড্রেসের সেলফি, কখনো ছেলে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা মাস্তির ছবি, আর কখনো একত্রে নাচানাচি। এই সকল ছবি দেখে শায়লার মনও বিভার প্রতি বিষিয়ে উঠেছে। আর তার পরিবর্তে তৃষার প্রতি জন্মেছে এক গভীর অনুরাগ। আর তার ছেলে যেহেতু মেয়েটাকে পছন্দ করেছে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। ছোট থেকে আহনাফের পছন্দের তারিফ সবাই করত, আর বিয়ের ক্ষেত্রেও ওর পছন্দেরই জিত হবে এটাই নিশ্চিত। শায়লা যেহেতু রাজি, সেহেতু আহনাফ একে একে বোনের সব আবদারও পূরণ করতে নামলো। কিন্তু বাবা আশফিক তালুকদারকে বোঝানো তো এক বড় যুদ্ধ। এবার মা শায়লাকে নিয়ে এই যুদ্ধেই নামবে অহনা। এই কয়দিনে আহনাফের ফোনে অসংখ্য কল আর মেসেজ এসেছে বিভিন্ন নাম্বার থেকে। আগে ফোন বাসায় রেখে যেত এইসব মেয়েদের যন্ত্রণায়। আর গত 7 দিন হাসপাতালের বেডে শুয়ে সময় কাটছিল না বলে সবগুলো কলে সে রিসিভ করেছে, সব মেসেজই দেখেছে। সব মেয়েরাই পরিচয় গোপন করে কথা বলেছে। তবে সবার এক কথা, আহনাফকে দেখতে না পেয়ে সবারই মন ভীষণ খারাপ। তবে আহনাফ বুদ্ধি অনুযায়ী কাটা দিয়ে কাটা তুলতে নেমেছে। আহনাফ সবাইকে বলেছে বিভা নামের এক মেয়ে তাকে ভীষণই ডিস্টার্ব করছে। আগে তো শুধু কয়েকজন জানতো যে আহনাফের সাথে বিভার বিয়ের কথা পাকা। আর এখন যখন আহনাফ বলছে বিভা ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে, তখন মেয়েগুলো যার পর নাই খেপে গিয়েছে। তার মধ্যে যে একদল মেয়ে আহনাফের জন্য পাগল, সেগুলোর কয়েকজন এসে বিভাকে এসে শাসিয়ে গিয়েছে। তাদের মধ্যে এক মেয়ে যার নাম আরোহী, সে বিবাচ্ছ বড় গুন্ডি মেয়ে। আরোহীর বাপ ভাই সবাই অনেক বড় বড় সন্ত্রাস। আরোহী বিভাকে এসে ডিরেক্ট থ্রেট দিয়ে গিয়েছে, এই বলে যে আর কোনোদিন যদি তোরে আমার আহনাফের 100 গজের মধ্যে দেখি তাহলে তোর পা ভাঙিয়ে হাতে ধরাই দিব। এই কথা শুনে বিভার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। আজ আহনাফ ক্লাসে ঢোকার পর বিভা আর কোনো কথাই বলার সাহস পেল না আহনাফের সাথে। ওদিকে আহনাফের উৎসুক দৃষ্টি অপেক্ষা করছিল তৃষাকে এক পলক দেখার জন্য। কিন্তু না, তৃষা আজ আর কলেজে এলো না। বাড়ি থেকে বের হয়ে তৃষা একাই নদীর তীর ঘেঁষে হেঁটে বেরিয়েছে। আর সারাদিন শুধু চিন্তা করছে কোথায় যাবে, কি করবে, কোথায় একটু আশ্রয় নেবে। বান্ধবীদেরও সে সমস্যায় ফেলতে চায় না। আর আহনাফ স্যারকে তো বলাই যাবে না, তাহলে সে ভাবে মেয়েটা নিশ্চিত আমাকে ভালোবাসে, সেজন্য বিপদে আমার কাছে আশ্রয় নিতে এসেছে। এসব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে বিকেল। সারাদিনের পানাহার ও বিশ্রামবিহীন শরীর ঢলে পড়া সূর্যের মতোই ঢলে পড়ছিল তৃষার। নদীর দক্ষিণ পাশের বড় লম্বা কুলনামি বটগাছটাকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু ওখানে সে যাবে না। কোনো পিছুটানের আর তার জীবনের ঠাঁই নেই। কোনো ক্রমে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে সে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। 700 কোটি মানুষের এই গোটা পৃথিবীকে ওর শূন্য মনে হচ্ছিল। ঘাসের উপর ধপ করে স্থিত হলো তৃষার দুর্বল শরীর। এমন সময় সামনে আসতে লাগলো এক অবয়ব। এই গরমে তার গায়ে ওভারকোট। কে সে? মিনিট 5 সে চেয়ে থাকার পর অবয়ব একদম সামনে এলো। তৃষার চোখ অন্ধকার। কী রে তৃষা, এখানে একা একা? তৃষা চোখ মেলে চাইলো। তৃষা চিনতে পারলো ছেলেটা রোমেল। 3 বছর ছেলেটা সামনে আসেনি। এই সেই ছেলে যে তাকে দীর্ঘ 3 বছর আগে এক থ্রেট দিয়েছিল। আমারে ভালোবাসলি না রে তৃষা? তবে ভবিষ্যতে কোনোদিন যদি দেখি কারোর লগে প্রেম করছিস, তবে তার খবর করে ছাড়বো। ছেলেটা কই থাকে, কি করে, এসব সম্পর্কে জানে না তৃষা। তবে একবার শুনেছিল ছেলেটা নষ্ট পথে চলে গিয়েছে। ছেলেটা একটা পানির বোতল তৃষার দিকে এগিয়ে ধরলো। তৃষা খাবে না ভেবেও ঢক ঢক করে পানি গেলে খেলো। পিপাসা হয়তো কোনো বাধাই মানে না, এই জন্যই। রাতুল হেসে বলল, এদিকে তো কেউ কাপল ছাড়া আসে না রে তৃষা। তুই এখানে একা, নাকি কারোর জন্য অপেক্ষা করছিস? তৃষা দুর্বল স্বরে বলল, না, আমি এখনই চলে যাব। রাতুল নিজের স্বর ভারী করে বলল, নতুন প্রেম করছিস নাকি? আহনাফ ভাইয়ের লগে তোরে এখন প্রায় দেখা যায়। তৃষা বেশ সবলভাবেই উত্তর দিতে চাইল, তুই ভুল বুঝছিস, এসব কিছু না। কিন্তু আর কোনো কথা বলতে পারল না সে। ঢলে পড়ল মাটির কোলে। রোমেল দৌড়ে তৃষাকে কোলে তুলে নিল। আজ একটা ভালো ভোজন হবে, এই ভেবে ওর জিভার জল চলে এলো।
এমন সময় মাথায় আচমকা আঘাত পেয়ে চিত হয়ে পড়ল মাটিতে। তৃষা উন্নত ছিটকে পড়ল। রোমেল কন্দ্রন্দত স্বরে ক্ষমা চাইল। মাফ করেন আহনাব ভাই, আপনার এত হায়াত, নাম নিতে চলে আসেন। কিন্তু আহনাব মারতে মারতে ওকে মাটি হতে তুলে পুনরায় মাটিতে আছড়ে ফেলল। বদমাশ, মনে করছিস আমি তোরে চিনি না? বলে রোমেলের হাত দুটো দেহের পেছনে বেঁধে ফেলল, সাথে চোখও। ফোন করে দ্রুত কয়েকজনকে এদিকে আসতে বলল। আহনাবের বন্ধু রায়হান, অমিও, আশিস সবাই বাইক নিয়ে দ্রুত চলে এসে তৃষাকে নিয়ে মেডিকেলে গেল। রোমেল চোখ বাঁধা অবস্থায় মাটিতে মুখ থুবড়ে পড়ে রইল। ডাক্তার বলল তৃষাকে পানির সাথে চেতনানাশক পান করানো হয়েছে। তাছাড়া শরীর দুর্বল থাকায় ঔষধটা ওকে দ্বিগুণ দমিয়ে ফেলেছে। রাত 8টার সময় তৃষার চোখ মেলে চাইল। প্রথম দর্শনেই আহনাবকে দেখে চমকে উঠল। লোকটা কীভাবে প্রতিবারে দেবদূতের ন্যায় আমার বিপদে এসে আমাকে বাঁচিয়ে নেয়। আহনাব গুটি পায়ে এসে তৃষার বেডের পাশে একটা চেয়ারে বসলো। মৃদু স্বরে বলল, তোমার বাসার নাম্বার দাও, আমি ফোন করে দিচ্ছি, এসে নিয়ে যাবে। তৃষা খানিকক্ষণ নীরব থেকে বলল, আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। কথাটা প্রথমে নিতে না পারলেও পরক্ষণে আহনাব ভাবল, মেয়েটা একদম ঠিক করেছে। কয়েকটা নামে মাত্র সম্পর্ক, বহুমাত্রায় অন্যায়, অবিচার, বৈষম্য ওখানে ভিত্তিহীনভাবে পড়ে থাকার কি মানে হয়? তার যে মেয়েটাকে লড়ে বাঁচতে দেওয়া উচিত। আহনাব একটু ভেবে বলল, আচ্ছা, আমার বন্ধু অমিও তোমাকে একটা গার্লস হোস্টেলে অ্যাডমিট করে দিচ্ছে, আর কয়েকটা স্টুডেন্ট পড়াতে পারবে, ও থেকে তোমার খরচ চলে আসবে। তৃষা খুশি হয়ে মাথা নাড়ল। পরের দিন সকালে একটা হাতড়ি হোস্টেলে তৃষাকে অ্যাডমিট করে দিল আহনাব আর ওর বন্ধুরা। আহনাব তৃষাকে বুঝে গেছে, এ মেয়ে যে তার সাহায্যকে দয়া বলে চালিয়ে দিয়ে তা নিতে রাজি হবে না, তা সে ভালো করেই জানে। তাই মাথা চুলকিয়ে তৃষাকে বলল, ভেবো না মেয়ে, তোমাকে যা দিচ্ছি তা আমি নই, আমার এক ডাক্তার বন্ধুর নাম রাতুল, সে দিয়েছে সম্পূর্ণ ধার হিসাবে। তাকে যখন পারো দিয়ে দিও, আমি শুধু কলেজে তোমাকে ফুল ফ্রি পড়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি আর কি। তৃষা দুশ্চিন্তা ভারী মুখে স্বস্তি চলে এলো। ছাত্রী হোস্টেলে শুরু হতে চলল তৃষার এক নতুন জীবন। তৃষা বাড়ি ছেড়ে হোস্টেলে চলে এসেছে শুনে তৃষার 4 বান্ধবী রাত্রি, তৃণা, উষা ও স্নিগ্ধা কলেজে ক্লাস শেষ করে তৃষার রুমে চলে এলো। আহনাব স্যারই ওদের হোস্টেলের ঠিকানা দিয়ে দেখা করে আসতে বলেছিল। আহনাব স্যার ওদেরকে তৃষার খবরাখবর শোনাচ্ছে শুনে ওরা সবাই তাজ্জবনে গিয়েছে। হোস্টেলে এসে 4 জনেই একসাথে তৃষার প্রতি অভিযোগের আঙ্গুল তুলল। কেন সে তাদের বিগত কয়েকদিনের ঘটে যাওয়া সব ঘটনা সে জানায়নি, আর কেনই বা বাড়ি ছেড়ে তাদের বাড়িতে এসে ওঠেনি, আর কেনই বা ওই সন্ত্রাসী রোমেলের কাহিনী শোনায়নি। রাত্রি বড় একটা হাসিয়ে দিয়ে বলল, তুই আমাদের মোটেও আপন ভাবিস না তৃষা। আমার বাড়িতে তুই একটানা 6 মাস থাকলেও কেউ কিছু বলার নেই, সবাইকে তো তুই চিনিস, জানিসই। আর সেই তুই কিনা সারা দিন নদীর ধারে ঘুরে ঘুরে অজ্ঞান হয়ে গেলি। সাথে স্নিগ্ধা, উষা ও তৃণাও বলে উঠল, আমাদের এখানে উঠতে পারতি, সবাই তোর অবস্থা জানে, সবাই রাজি হতো। তৃষা বুঝিয়ে বলল, দেখ, আমি তোদের বাসায় 6 মাস থাকতে পারতাম, এটা সত্য, তবে এই 6 মাস পর তো ঠিকই নিজের একটা পথ নিজেকেই করে নিতে হতো। হোস্টেলে উঠেছি, আহনাব স্যারের বরাতে কয়েকটা টিউশনও পেয়ে গেছি, আশা করি কিছু একটা হবে। স্নিগ্ধা বলে উঠল, বাসা তোর বিয়ে ঠিক করেছে, সেটাও তো আমাদের জানাসনি, ব্যাপার কি? তৃষার কণ্ঠে অনুনয়, দোসরে, আমার নিজের মুখে এটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল যে শুধুমাত্র স্বার্থের সন্ধানে এক প্রতিবন্ধীর সাথে বিয়ে ঠিক করেছিল আমারই মা। কাউকে বলার কোনো পথ পাচ্ছিলাম না, না ছিল এই বিয়ে ভাঙারও কোনো উপায়। উষা বলল, অনেক ভালো কাজ করেছিস রে, ওই বাড়ি থেকে তোর বহু আগে বের হয়ে আসা উচিত ছিল। জহির শেখ আর তার মা ববিতা শেখ তো তোকে উঠতে বসতেই মারতো। তোর মা সব কাজ না করলে তোকেও কাজকর্ম করাতো, শুধু প্রতিবেশী আর এলাকার লোকজনদের কাছে ভালো সাজার জন্য তোকে এতটুকু পড়াশোনা শিখিয়েছে, নইলে তোকে অশিক্ষিত বানিয়ে রাখতো। তৃষা নীরবে চোখের পানি ফেলল। তৃণা বলে উঠল, কাঁদিস না, এই চোখের পানিকে তোর শক্তিতে পরিণত কর, তবে বেশি টিউশনি করলে নিজের পড়া করার সময় পাবি না। সামনে তো তোর ইন্টার ফাইনাল পরীক্ষা, আর এই কয়েকটা মাস সময় হলো জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। তুই বরাবরই আমাদের চেয়ে ভালো রেজাল্ট করিস, তোর স্থানে যেন বুয়েটেই হয়, আমরা সেটাই চাই। রাত্রি এবার সবার উদ্দেশ্যে বলল, চল, আমরা সবাই তৃষার পড়াশোনার জন্য একটা ফান্ড গঠন করি। এতে কলেজে যারা উচ্চবিত্ত আছে সবাই অর্থ জমা দিবে, আর আমরা তো তৃষার পড়াশোনা মানে বই খাতা ও খরচ বাবদ খরচ করব। এবার তৃষা বলে উঠল, আচ্ছা করিস, কিন্তু আহনাব স্যার আমাকে কলেজে ফুল ফ্রি পড়ার সুযোগ করে দিয়েছে। 4 বান্ধবী একযোগে বলে উঠল, ব্যাপার কি? আহনাব স্যার আগ বাড়িয়ে তোর এত দেখভাল করছে, ব্যাপার কি? আহনাব স্যার কি তোর প্রেমে পড়েছে নাকি রে? তৃষা দারুণ দ্বন্দ্বে পড়ে গেল। বান্ধবীদের কিভাবে মিথ্যে বলে, তাই সত্যটা সে বলেই দিল, সাথে এও বলল, আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর আগে আমি কারোর সাথে কোনোভাবে প্রেমের সম্পর্কে জড়াবো না রে।
রাত্রি বলে উঠল, আহনাব স্যার বলতে গেলে গোটা কলেজেরই ক্রাশ, আর তুই তার ক্রাশ, আর তাকে রিজেক্ট করছিস? তৃষা বলে উঠল, আহনাব স্যার একজন মহান মানুষ। তিনি আমার ভালোবাসা পরে আগে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, পরম পূজনীয়। যদি তিনি আমার জন্য অপেক্ষা করতে পারেন তবে আমি একেবারেই একটা হালাল সম্পর্কে আমাদের পরিণতি দিতে চাই। তৃণা বলে উঠল, মানে? সে অপেক্ষা করতে পারলে তুই ওনাকে বিয়ে করবি? তৃষা সলজ্জিতভাবে হেসে বলল, শুনে তৃষা সব বান্ধবীর একযোগে উল্লাস করে উঠল। তৃষা সবাইকে থামিয়ে বলল, আহনাব স্যার আমাকে কোনোদিন আর তার ভালোবাসা প্রকাশ করবে না, তা সে আমাকে কথা দিয়েছে, অথবা সে কোনোদিন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। সবাই একযোগে সমস্যরে এ কথা শুনে হাসতে হাসতে বলে উঠল, নাটক কম করো প্রিয়। ট্রিনাকে বলে উঠল, বাস্তবসম্মত কথা বলো। তৃষা ভালোবাসা হলো মতো মনে মনে গোপনে গোপনে করে রাখলেও সবাই কিন্তু ব্যাপারটা ভালো করেই বোঝে। সবাই একযোগে হেসে উঠল। তারপর সবাই তৃষাকে রোমেলের কাহিনী শোনাতে ব্যস্ত হয়ে গেল। রোমেল আসলে এক বড় সন্ত্রাসী ছিল, বছরখানেক পলাতক ছিল, কিন্তু হঠাৎই কোনো এক রাজনৈতিক নেতার সাহায্যে ওর মামলাটা মিটে যায়, আর সে এখন খোলা সন্ত্রাসী কার্য করে বেড়াচ্ছে। এই ছেলের নামে যেন তৃষা থানায় একটা জিডি করে রাখে, সেজন্য বান্ধবীরা ওকে পরামর্শ দিল। জহিরের বাড়ি এসে তৃষাকে না পেয়ে সব ভাঙচুর করতে শুরু করলো। কনকচাপাকে প্রহার করতে শুরু করলো, এমনকি রক্তাক্ত করে দিল। কনকচাপা নিশ্চুপ, মেয়ে হারানোর শোকে মোহাম্মন, তাই জহিরের প্রহারও যেন তার গায়ে লাগছে না। জহির চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে নিল, হারামজাদি, ওরে যেতে দিয়েছিস কেন? আমার $1,000,000 বিজনেস তুই শেষ করে দিলি। তোরে আমি কাইটে কুটি কুটি কইরা নদীতে ভাসায় দিব, যদিও বাড়িতে না ফেরে। ববিতাকেও ছেড়ে কথা বলল না জহির। ওরে কেন যেতে দিয়েছো? তুমি জানো না কত বড় বিজনেস ডিল ওরা সাইন করতো শুধু বিয়েটা হয়ে যেতে পারলে? ববিতা ইনিয়ে বিনিয়ে বলে উঠল, তুই চিন্তা করিস না খোকা, ও আর কোথায় যাবে? ও নানা বাড়িতে গেলেও ওরা আবার ফিরিয়ে দিয়ে যাবে, আবার 2 দিন পর এখানেই ফিরে আসবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। ওকে এখনই প্রয়োজন মা, পাসপোর্ট আর ভিসা তৈরির জন্য ওকে এখনই প্রয়োজন। আচ্ছা, ওর কোনো প্রেমিক টেমিক নাই তো আবার? না, কি যে বলিস খোকা, ওকে কোনোদিন কোনো ছেলের সাথে দেখা যায় নাই, গেলে তো খবর আমার কানে আসতোই। তুমি জানো না মা, আজকালকার মেয়েরা কীরকম চালু। ওইসব আর ভাবিস না, আমি পই পই করে বলে রাখছি, ও আসবেই আসবে, আর না আসলেও আমার এমন চাল চালবো যে আসতে বাধ্য। বলে একটা কুর হাসি হাসলো ববিতা। কলেজে ক্লাস শেষ করে আহনাব তৃষাকে দেখা করতে বলল, কারণ পড়া বাদ দেওয়া যাবে না কোনো ক্রমেই। তৃষা ক্লাস শেষ করে এলেই আহনাফের কাছে ম্যাথ করে চলল টিউশনি করতে। দুটো জমজ ছেলে মেয়ে দুজনেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তাদেরকে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে তৃষাকে। ভালো একটা অ্যামাউন্ট ওকে বেতন দেওয়া হবে সে নিশ্চয়তাও দিল তারা। আহনাব স্যারের রেফারেন্সে সে এসেছে, এখানে কোনো রকম সমস্যা হওয়ার প্রশ্নই আসে না। তৃষার যেন আর খারাপ না লাগে সেজন্য আহনাব তৃষার সাথে যত সম্ভব দূরত্ব বজায় রেখে শিক্ষক সুলভভাবেই কথা বলছে, কিন্তু তৃষা একটু ক্লোজ হয়ে স্যারের শরীরের খোঁজ খবর নেয়। এভাবে তৃষার একটা মাস কেটে গেল হোস্টেলে, মা থেকে দূরে। যে পরিমাণ রাগ মায়ের প্রতি পুষে রেখেছিল মায়ের জন্য খারাপ লাগবে তা ভাবেনি। তবে একদিন পড়াশোনা করতে করতে রাত যখন গভীর তখন হঠাৎই মায়ের জন্য অজানা ব্যথায় বুকটা দমড়ে মুচড়ে উঠল। এক অশরীরী বাণী তৃষা শুনতে পেল যে ওর মা বড় বিপদে আছে। নিজের অজান্তেই মুখ দিয়ে অস্ফুট স্বর বেরিয়ে এলো, মা, মা গো। তারপর চোখ দিয়ে বেরিয়ে এলো নোনা জল। তৃষার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবা মারা যাওয়ার পর ভীষণই অসুস্থ হয়েছিল সে। শ্বশুর বাড়ির মানুষ অসুস্থ মেয়ে সহ কনকচাপাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তখন শত পরিশ্রম করে কঠোর শ্রম দিয়ে সেবা দিয়ে সে নিজের বুকের ধন তৃষাকে সুস্থ করেছিল। তৃষার এসব মনে হতে মায়ের প্রতি প্রগাঢ় অনুরাগে ভরে গেল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠেই সে মায়ের কণ্ঠস্বর শুনতে পাবে তা কোনোদিন ভাবেও নেই। খুশিতে লাফিয়ে উঠল মনটা। কিন্তু মা এসব কী বলছে? এই মেয়ে এক নষ্টা মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে, হেন কোনো ছেলে নেই যার সাথে এক কুকীর্তি করেনি। ওকে নিজের মেয়ে বলতেও আমার ঘৃণা হয়। তৃষা ঘুম থেকে ধরফড়িয়ে উঠল, দ্রুত উঠে বসলো। মায়ের চাঁদ মুখে যেন আমাবস্যা নেমেছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, তবু এই দুটো বাক্য শুনে ঘেমে নিয়ে গেল। তৃষার চোখে ঘুম কেটে এখন রাজ্যের বিস্ময়। মা এসব বলছে, মাথা ঠিক আছে তো? তৃষা হোস্টেলে ছোট কক্ষ জুড়ে কনকচাপা সহ প্রায় 10-12 জন মানুষ, হোটেলের সুপার, হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাসমূহ ও উৎসাহী ছাত্রী জনতা, সবার চোখ এক চোখে যেন তৃষাকে গিলে খাচ্ছে। তৃষা চেঁচিয়ে বলে উঠল, মা, তুমি এসব কী বলছো? কনকচাপার কণ্ঠে উত্তেজনা ও কান্না ঢেকে রাখার প্রয়াস। হ্যাঁ, আমি ঠিকই বলছি। নিজের মেয়ের নামে কেউ মিথ্যা বলে? আমার মেয়ে একটা দারুণ বদ। আমার কোন পাপের শাস্তি যে আমারই মেয়ে তা উপরওয়ালাই জানে।
হোটেল সুপার ম্যাডাম, আপনি দয়া করে এই হোস্টেল থেকে বিদায় দিয়ে দিন। এই হোস্টেলে থাকলে অন্য মেয়েদেরও নিজের মতোই ফাজিল বেয়াদব আর দুশ্চরিত্র বানিয়ে দেবে। তৃষা বাক্যরুদ্ধ হয়ে গেছে, চোখ ফেটে অশ্রুধারা ছিটকে পড়ছে। হোস্টেল সুপার খানিকক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম কনকচাপা, আপনি বললেই তো আর হলো না। আপনার সব কথাই প্রমাণ সাপেক্ষ। আপনি যা বলছেন তার পক্ষে কোনো প্রমাণ আছে? কনকচাপা দ্রুত তার হ্যান্ডব্যাগ হতে কয়েকটা ফটোগ্রাফ বের করে হোটেল সুপার সহ উপস্থিত শিক্ষিকাদের হাতে তুলে দিল, সাথে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতেও। সবাই একযোগে সব ফটো দেখতে ব্যস্ত হয়ে গেল। এদিকে কনকচাপা বলতে লাগলো, নিজের মেয়ের নামে কেউ মিথ্যা বলে? নিজের মেয়ের নামে কেউ কুচ্ছা রটায়? আমি যা বলছি সবই সত্য, এক বিন্দু মিথ্যে নয় এসব। কথাটা বলতেই কনকচাপার গলা ধরে এলো। তৃষা যেন কি বুঝতে পেরে চেঁচিয়ে ছুটে এসে তার মাকে দু হাতে দু কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকিয়ে বলল, মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার নামে মিথ্যে কথা বলছো কেন? তুমি কি আমাকে গর্বে ধরনি? তুমি কি আমার মা না? আমার নামে এত বড় অপবাদ তুমি কেন দিচ্ছ? কনকচাপা চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তি, অপারগতা, দুঃসহ যন্ত্রণা। তৃষা তারপর আবার হোটেলের সুপার ও শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা শুরু করলো, ম্যাডাম বিশ্বাস করুন, এটা একটা চক্রান্ত। আমাকে মানুষের সামনে হেয় করার চক্রান্ত। এসব জহির শেখের কাজ। আমার মা এইসব জহির শেখের কথা করেছে। আমাকে এইসব জালে ফেলে নিজেদের উদ্দেশ্য হাসিলে চক্রান্ত করছে তারা। উপস্থিত শিক্ষিকাবৃন্দ ও ছাত্রীরা সব ছবি থেকে তৃষার ওপর যেন ঘৃণার বর্ষণ শুরু করলো। হোটেল সুপার বলে উঠল, তৃষা, প্রমাণ এখন চাক্ষুষ। একাধিক ছেলের সাথে এইসব নোংরামির ছবি দেখেও তোমাকে বিশ্বাস করার কোনো সুযোগই নেই। তোমাকে আমরা আর আমাদের হোস্টেলে রাখতে পারছি না। 1 ঘন্টার মধ্যে তোমাকে হোস্টেল ত্যাগ করার নির্দেশ দিচ্ছি। তুমি তোমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে 1 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাও প্লিজ। তৃষা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। হোস্টেল ছাত্রীরা যারা যারা তৃষার ছবিগুলো দেখেছে, আর যেন তাদের মধ্যে এক ধরনের নোংরা উৎসব শুরু হলো। তাদের মধ্যে দ্রুত কয়েকজন নিজেদের মোবাইল ফোনে এসবের ছবি তুলে নিল। যে যার মতো নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবিগুলো ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে গেল তারা। এমন সময় কনকচাপার ফোনে কল এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যালো, কাজ প্রায় শেষ। তারপর ফোনের অপর প্রান্ত থেকে কী জানি নির্দেশ এলো, আর কনকচাপা সবটা শুনে ফোন রেখে দিল। আবার ছবিগুলো নিয়ে ছুটল কলেজের প্রিন্সিপালের নিকট। তৃষার বুকটা দুমড়ে মুচড়ে উঠল। কার কাছে কি সাহায্য চাইবে সে? কাকেই বা এসব বলবে? নিজের মাই যখন বিপক্ষে বলছে, তখন কার সাধ্যি ওকে এখন থেকে বাঁচানোর? মিথ্যা কলকের চেয়ে নিজের জীবন বিপন্ন করে যেন শ্রেয়। কনকচাপা দ্রুত ছুটল প্রিন্সিপালের উদ্দেশ্যে, যেন তাকে এক কালো জাদু ভর করেছে। এই কালো জাদুর দ্বারা নিজের গর্ভজাত মেয়েকেই সে ভস্য করে ছাড়বে। এখন টার্গেট প্রিন্সিপালকে ছবিগুলো দেখিয়ে তৃষাকে কলেজ থেকে বের করে আনা। প্রিন্সিপাল ছবিগুলো দেখে চটে গেল। এখন মেয়েটার পরীক্ষার আর আছে মাত্র 3 মাস, আর এখন আপনি আমাকে মেয়েটার চরিত্রের সার্টিফিকেট দিয়ে কলেজ থেকে বের করে দিতে বলছেন? হোয়াট টাইপ অফ মাদার ইউ আর? কনকচাপা চুপ থাকলো। সত্যি কেমন ধরনের মা সে? কনকচাপার মাথাটা নিম্ন দিকে স্ফীত হলো। প্রিন্সিপাল বলে চললেন, লিসেন মিসেস শেখ, চাক্ষুষ কোনো প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না। আপনি যা দেখাচ্ছেন সবাই সেকেন্ডারি ডেটা, ইউ ইন প্রাইমারি ডেটা। তাছাড়া মেয়েটি যদি কোনো ভায়োলেন্স করতো তাহলে আমরা ওকে সাসপেন্ড করতে পারতাম, কিন্তু একটা মেরিটেরিয়াস স্টুডেন্টকে পরীক্ষার আগে এসব করে আমাদের নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করতে পারবো না। প্রিন্সিপালের কথায় কনকচাপা নিজের কান্না লুকানোর চেষ্টা করলো, কিন্তু তাকে যেন শক্ত হওয়ার কড়া নির্দেশ দেওয়া আছে। যে কোনো পরিস্থিতিতে তাকে যেন তৃষার এক বলিষ্ঠ শত্রুর ভূমিকায় লড়তে হবে। সাথে সাথে আবার ফোন এলো তার কানে। ফোন করে সব শোনাতে কয়েক মিনিট পর জহির শেখ কলেজে নেমে এলো, সাথে ববিতা শেখ এবং আরও কয়েকজন চেলাপেলা। সবাই আসার পরে প্রিন্সিপাল রুমে টিচার্স রুম হতে সব টিচার্সকে একত্রে ডেকে এনে বসানো হলো, যেন কোনো মুভি দেখানো হবে। প্রসঙ্গত সকল শিক্ষকদের সাথে আহানাফও সেখানে ছিল। প্রথমত আহানাফ আর তার অন্যান্য কলিগদের অনুসরণে প্রিন্সিপাল রুমে ঢুকে গেল। তারপর যা দেখানো হলো জায়ান্ট স্ক্রিনে, তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জায়ান্ট স্ক্রিনে তৃষার সাথে একাধিক পুরুষের মেলামেশার ভিডিও বেরিয়ে এলো। সবাইকে প্রতিক্রিয়া তা জানার আগে আহানাফ অবজেকশন করলো, হোয়াট দ্য হেল, স্টপ দিস ফানি ভিডিও। এই ভিডিও ফুললি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেনারেটেড। মিস্টার জহির, আপনি কি নিজে অন্ধ নাকি অন্ধ দেশে বাস করেন? এটা যে একটা জেনারেটেড ভিডিও তা যে কেউ দেখে বলে দিতে পারবে। সাথে সাথে অন্য শিক্ষকরা আঙুল তুলল। আহনাফ ইজ রাইট। আপনারা বাবা মা হয়েও এসেছেন মেয়ের ফিউচার বরবাদ করতে। বাবা না হয় প্রকৃত নয়, তবে মা? এই কেমন মা? প্রকৃত বাবা নয়? এত বড় অপমান! জহির রাগে গড়গড় করতে লাগলো। এমন সময় সামনে এগিয়ে এলো এক যুবক। বেশ বলিষ্ঠভাবে সে বলে উঠল, এই মেয়ে আমাকেও ঠকিয়েছে, আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছে, আমার মন ভেঙেছে।
যুবকের বলা ধরন দেখে সবাই স্মিত হয়ে গেল। সাথে সাথে আরও দুজন এসে বলা শুরু করলো, আমাদের সাথেও খারাপ সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল। ওই দুজনও আর কেউ নয়, বরং ইন্দু ও বিন্দুর স্বামী পাভেল ও নয়ন। আহনাফ তাদেরকে ভালো করে চেনে। গ্রিন আহনাফের গা গুলিয়ে এলো। একটা পরিবার কতটা স্বার্থন্বেষী হলে গোটা পরিবার মিলে শুধু একটা মেয়েকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। আপনাদের মোটিভটা কি বলুন তো? শুধু অর্থলোভ? সেমানিও? পাভেলা নয়নের দিকে আঙ্গুল উঁচিয়ে চেয়ে এসব বাক্য ছুড়ে দিতে যেন জ্বলে উঠল কলেজের সবচেয়ে জুনিয়র শিক্ষক আহনাফ সিদ্দিক। এই কলেজের গার্ডিয়ান মিটিংয়ে আসতেন, তা আমার এখনও মনে আছে। আর আপনারা দুজনেই মেয়েটার পিতৃসম, আর আপনারাই ওকে মিথ্যে অপবাদ দিচ্ছেন। ছি! আর গত একটা মাস যাবত তো মেয়েটা হোস্টেলে উঠেছে। আপনাদের সাথে না আছে কোনো সম্পর্ক আর না আছে কোনো যোগাযোগ। আপনার আগে কোথায় ছিলেন? আর এখন মেয়েটার ফাইনাল পরীক্ষার আর 3 মাস বাকি, এখন এসেছেন আমাদের কাছে মেয়েটার বিরুদ্ধে ক্যারেক্টার কমপ্লেন করতে। আপনাদের তো ও কত শ্রদ্ধা করতো, আর আপনারা লেগেছেন যেন মেয়েটার চরিত্রে একটা খারাপ মেয়ে সিলমোহর লাগাতেই পারেন সেজন্য। মেয়েটা যেন সমাজে হেয় প্রতিপন্ন হয়, তার পড়াশোনা যেন বরবাদ হয়ে যায়। কেন কেন? একটা সহজ সরল এতিম মেয়ের প্রতি আপনাদের এত আক্রোশ কেন? কেন? আপনাদের দেখে আমার ঘৃণায় থুতু মারতে ইচ্ছে হচ্ছে। পাভেলা নয় মাথা নত করে চুপ করে রইল। জহির রাগে দাঁত কটমট করতে করতে গর্জে আক্রমণাত্মকভাবে আহনামকে বলা শুরু করলো, এই অঙ্ক টিচার, আপনার অনেক মায়া দেখছি মাইয়ার প্রতি। পিরিত দেখি উগাইয়া পড়ে ওর ওপর। আমি টাকা খরচ করে বড় করেছি, খাওয়াইছি, পড়াইছি, আর এই মাইয়ার প্রতি আপনার দরদ উপচাইয়া পড়ে? নাকি আপনারও বিনা টাকায় ওরে ভোগ করার অধিকার দিয়েছিল নাকি? এই কথায় আহনামের মাথায় যেন রক্ত চড়ে গেল। সে এক ঝটকায় জহিরের শার্টের কলা টেনে ধরে ওকে ফ্লোরে শুয়ে মারতে উদ্যত হলো। দিক শূন্য হয়ে আহনাব বজ্রকণ্ঠে গর্জে উঠল, এই হারামজাদা, তোর নিজের ক্যারেক্টারই ঠিক নাই, লুচ্চাকটা। 100টা দেহরক্ষী তোর। টুনটুনি জহির নাম কামাইছিস, আর তুই ক্যারেক্টারলেস আবার আমার দিকে আঙুল তুলিস। আহনাফ জহিরের কলা টেনে ধরে এসব বলে চিৎকার করে উঠল। উপস্থিত অন্যান্য শিক্ষকেরা তাকে জোর করে থামালো। প্লিজ আহনাফ স্যার, গায়ে হাত তুলে নিজের স্ক্যান্ডাল করবেন না। আমরা জানি এই জহির সে কোন ধরনের লোক। আপনি প্লিজ মেজাজ হারাবেন না। এইসব বলে সমস্ত কলিগরা আহনাফকে বুঝিয়ে সুজিয়ে থামালো। কলেজের মধ্যে ঘটনাটা ঘটেছে বলে আহনাফ নিজেকে সামলে নিল, নয়তো তার মাথায় খুন চেপে গিয়েছিল জহিরের এই ধরনের কথাবার্তায়। গোটা ঘটনা কনকচাপা দেখছিল, মুখে কুলো পেটে, চোখের পানি ফেলে। আহনাফ কনকচাপার দিকে তাকিয়ে বিষ বাক্য ছুঁড়ে মারল, কুম্ভীরাজ তো ফেলবেন না মিসেস জহির, আপনার মতো মা জাতির কলঙ্ক। কনকচাপা চোখ থাকলেও ববিতা ও জহির দাঁত কটমট করতে লাগলো ক্রোধে। ববিতা জহিরকে চোখ উল্টে বলল, এই জহির, এই মাস্টারকে দেখে নিবি কইলাম, বড্ড সাহস ওর। জহিরও তার মাকে অভয় দিল, তুমি ভাইবো না, এই মাস্টারের খবর আছে মা, সত্যি খবর আছে। এবার প্রিন্সিপাল বলে উঠল, মিস্টার জহির, আপনি ও আপনার পরিবার অপ্রাসঙ্গিক ও উম্মাদের ন্যায় কথাবার্তা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করছেন। আপনি যা যা প্রমাণ এই মেয়ের বিরুদ্ধে এনেছেন সবাই মিথ্যা বলে বোধ হচ্ছে। আমরা তৃষাকে এসবের কোনো শাস্তি দেব না, বরং ওকে পরীক্ষা দেওয়ার থেকেও বিরতও করব না। এতক্ষণ চুপ করে থাকার পর ববিতা এবার কথা বলে উঠল, প্রিন্সিপাল সাহেব, আপনি তো জানেনই আমি আর আমার ছেলে দুজনই এই কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য। আপনার মতো করে এর আগে আমাদের অসম্মান করতে পারেন নাই। তবে এই মেয়ের এইসব ছবি ও ভিডিও এখন এই শহরে ছড়িয়ে গেছে। দেখেন, আপনি এরে এইখানে রাখতে পারলেও রাখতে পারবেন না। আহনাফ এবার গর্জে উঠল, ববিতার ওপর তার পুরনো ক্ষোভটা যেন এবার উকড়ে দেবে। এই মহিলা, আপনি হলেন রিয়েল কালপ্রিট। আপনাকে যদি আগেই পুলিশে দেওয়া যেত তাহলে ভালো হতো। এতক্ষণে তৃষাকে ডাকিয়ে প্রিন্সিপালের রুমে আনা হয়েছে। কান্নারত অবস্থায় তৃষার রুমে প্রবেশ করলো। কাঁদতে কাঁদতে যেন মূর্ছা যাওয়ার উপক্রম সে। প্রিন্সিপাল তৃষার উদ্দেশ্যে বললেন, তৃষা, তোমার পরিবারে তোমার নামে স্ক্যান্ডাল ছড়িয়েছে, যারা অসত্য ও ভুয়া বিভিন্ন প্রমাণ দাঁড় করিয়েছে। যদিও আমরা ওগুলো বিশ্বাস করিনি, এমতাবস্থায় আমরা তোমাকে যতটা সাপোর্ট দেওয়া সম্ভব দিয়েছি, আর বাকিটা আমাদের হাতে নেই। তুমি প্লিজ তাদের সাথে একটা ডিল করো যে তারা কি চায়। ইতিমধ্যে কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারী টুংটাং ঘন্টা বাজালো। সবাই ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর জহির ও ববিতার দিকে মোড়ে প্রিন্সিপাল বললেন, প্লিজ মিসেস ববিতা শেখ, নাও লিভ। আর দয়া করে এই মুহূর্ত হতে এই জায়গা থেকে চলে যান। টিচাররা যে যার ক্লাসে ঢুকে যাবে। ববিতার আগে গড়গড় করতে করতে জহির তার দলবল ও কনকচাপা সহ সেই স্থান ত্যাগ করলো। সাথে বের হয়ে এলো তৃষাও। আহনাফ যেহেতু কলেজে এসেছে তাকেও ক্লাসে চলে যেতে হবে। আহনাফ তবুও অন্য এক ম্যাথ টিচারকে তার ক্লাসটা নিতে বলল, কিন্তু সে ওর নিজের ক্লাস বাদ দিয়ে অন্য ক্লাস নিতে রাজি হলো না। আহনাফ শুধু একবার তৃষাকে বলে উঠল, তৃষা শোনো, প্লিজ কেঁদো না, শক্ত হও। তোমার বিরুদ্ধে যে সকল কমপ্লেন করা হয়েছে তাকেও বিশ্বাস করেনি, ওসব বিশ্বাস অযোগ্য।
আমার একটা ক্লাস আসছে জাস্ট 45 মিনিট। আমি এসে তোমার সাথে কথা বলছি প্লিজ। তুমি চাইলে আমি ওদের নামে আইসিটি সহ মানহানি মামলা করব। আর তুমি যা চাইবে ওদের সেই শাস্তি দেব আমি। প্লিজ তুমি মাথা ঠান্ডা রাখো, কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে আছি, কথা দিলাম। দুনিয়ায় একটা মানুষও যদি তোমার পক্ষে না থাকে আমি আছি, থাকবো। আহনাব তৃষার কাছে করজোর অনুনয় করলো, কিন্তু তৃষার গোটা দুনিয়াটা অসহ্য মনে হচ্ছিল। তৃষা অফিস কক্ষ থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। এদিকে গোটা কলেজের সব ছাত্র ছাত্রীদের নজর যেন এবার তৃষাকে গিলে খাচ্ছিল। একদল ছাত্র আরেকদলকে চেঁচিয়ে বলে উঠলো, ওই মামা লিঙ্ক দে, লিঙ্ক, ওই মাইয়ার লিঙ্ক টিঙ্কি সরসে। তৃষা হাত হতভম্ব। সবাইকে বড় একটা মাইক্রোবাসে করে পাঠিয়ে দিলেও জহির সেখানে রয়েছে। তৃষার কাছে এসে ইবলি শয়তানের মতো একটা হাসি হেসে বলল, চইলা গেছিলি না আমার বাড়ি থেকে? কীরকম খেয়াল খেলাইলাম দেখলি? এরকম খেয়াল শুধু তোরই না, তোর প্রিয় মায়েরও দেখাইতে পারি, তোর প্রিয় নয়ন ও পাভেল আঙ্কেলেরাও দেখাইতে পারি আমি। তোর মায়ের ভিডিও ছাড়লে এন সব মানুষই কইব 3 বাচ্চার মায়েরা তো চুলকানি। এখনও ভালো ভালো আছে, সব বন্ধ কইরা দিমু আমি। ওই পোলা আর তার পরিবার দেশে আইছে, ওরে বিয়া কইরা নে, সব ঠিক কইরা দিমু। সব ছবি ভিডিওর লিঙ্ক এখন এক মুহূর্তের মধ্যে ডিলিট কইরা মাইরা দিমু আমি। তৃষা দরদর করে ঘামছে। দুনিয়াটা ওর কাছে ঘোর, অপবিত্র আর কলুষিত লাগছে। এই দুনিয়ার বুকে ওর আর থাকতে মন চাইছে না। শুধু ওই জায়গায় বিয়ে দেওয়ার জন্যই সারা দুনিয়ার কাছে কলুষিত করে দিচ্ছে তাকে এই জহির শেখ। জহির শেখ আবার বলতে লাগলো, এই শোন মে, আজ যা দেখাইলাম তা জাস্ট একটা ডেমো। এরপর যা দেখামো তা হইল আসল। এরপর তোর মায়ের লিঙ্ক ভাইরাল হইব। এখন তুই তুই যাবি নাকি যাবি না? ওইখানে গিয়ে তুই হাসি মুখ করে প্রতিবন্ধী পোলারে বিয়ে করবি? করবি করবি বল, নইলে আমি সবাইরে মায়েরা ফেলামো, তোরে, তোর মায়েরে, আর তোর নয়ন পাভের আঙ্কেলেরে। তৃষা নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। মাটিতে লুটিয়ে পড়লো ওর দুর্বল শরীর। জহির ওকে আড়কোড়া করে টেনে টেনে প্রাইভেট কারে ঢুকিয়ে দিল। গাড়ি ছুটে চলল রেইনবো টাওয়ারে। ঘরোয়া আয়োজনে তৃষার বিয়ে হচ্ছে। বধূবেশে তৃষা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে একা একাই। তৃষা ব্যতীত আর কারো নিচে নামা বারণ। একাই গোপনীয়ভাবে সব কাজ সম্পূর্ণ হবে। সারা বাড়িতে পাহারা বসানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাগুলো। আত্মীয় স্বজন কাউকে জানানো হয়নি। তৃষার গায়ে পা পর্যন্ত লম্বা সাদা গাউন, মাথায় সাদা শিফনের ওড়না, চুলে সাদা স্টোনের সাজ্জা, হাতে ব্রাইডাল দস্তানা, গলার ডায়মন্ড নেকলেস, হাতে শ্বেত স্বর্ণের তৈরি একটা ঘড়ি, মুখে হালকা মেকআপে যেন এক সাদা পরীর ন্যায় পুরো দস্তের এক আমেরিকান ব্রাইড। পাত্রের বাবা মা সহ পাত্র এবং একদল শ্বেতাঙ্গ সে আছে। জহির শেখ ও তার আরও কয়েকজন তেলওয়ার চামচা সবাই ইংরেজিতে নিজেদের মধ্যে আলোচনা করছে। তার মধ্যে একজন পাগলের ন্যায় বলে উঠল, পাপা পাপা, এই তোমার ব্রাইড নাকি আমার ব্রাইড? হ্যালো সুইট ব্রাইড, হ্যালো সুইট ব্রাইড বলে লাফাতে শুরু করলো হাফ প্যান্ট পরা সেই গ্রুম তথা পাত্র। তৃষার হাসি চাপিয়ে রাখতে কষ্ট হচ্ছিল 30 বছর বয়সী এক পাগল বাচ্চা কর্মকর্তী দেখে। তৃষা নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। রাত 12টা। মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে তীব্র যন্ত্রণা কাউকে প্রকাশ করতে দিল না সে। ভেতরটা ফেটে যাচ্ছে যেন ওর। ওদিকে হ্যালো সুইট ব্রাইড, হ্যালো সুইট ব্রাইড বলা বন্ধই করছে না সে পাত্র। তাই তাকে থামাতে তৃষা সেই গ্রুমের কাছে এসে আস্তে করে বলে উঠল, হ্যালো কিটি, হ্যালো। কিটি অতি খুশি হয়ে তৃষার হাত ধরে লাফাতে লাগলো, তুমি আমার ব্রাইড, তুমি আমার ব্রাইড, লাভ ইউ সুইট ব্রাইড, লাভ ইউ সুইট ব্রাইড। তৃষা মৃদু হাসলো, বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। গোটা অনুষ্ঠান এমনভাবে করা হয়েছে যেন এটা বিয়ের অনুষ্ঠান পরে জহির শেখের বিজনেস প্যাক্ট সাইন করার অনুষ্ঠান আগে। জহিরের চামচারা সবাই ল্যাপটপ হাতে বসেছিল। তৃষা টিভিতে দেখছিল বিভিন্ন ক্যাসিনোতে মানুষরা কীভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আর ফরেনরা ওগুলো সেভাবেই কিছু একটা দেখছে এবং করছে। কিটি তথা সেই পাত্র আবার চেঁচিয়ে উঠল, বলো না পাপা, এটা তোমার ব্রাইড নাকি আমার? বলো না, বলো না। কিটির বাবা আব্রাহাম রাসেল। সে একজন মিক্সড ব্লাডেড, মানে তার বাবা বাঙালি আর মা আমেরিকান। আর কিটির মা হলো সেই জুয়েলার্সের দোকানের আন্টি তথা পান্না চাচাতো বোন। একথা ইন্দু তৃষাকে জানিয়েছিল একবার। আব্রাহাম তার মাথার বাদামি চুলগুলো সামান্য চুলকে তার ছেলেকে হেসে হেসে বলল, এটা তোমার ব্রাইড মাই প্রিন্স। শুনে কিটির নামক সেই জোকার আবার লাফিয়ে উঠল ব্যাঙের ন্যায়। কিটির মা বলে উঠল, আজ হাত পা বড্ড বেশি কাঁপছে কিটির। শুনে আব্রাহাম চেঁচিয়ে উঠল, মনে হয় আজ মেডিসিনটা দাওনি তুমি ওকে। কিটির মা তার ব্যাগে মেডিসিন খোঁজা শুরু করলো। তৃষা স্পষ্ট দেখতে পেল ওষুধটির নাম ন্যালট্রেক্সন। সে তার কেমিস্ট্রি বইতে পড়েছিল ওই ওষুধটি তীব্র মাদকাসক্ত ব্যক্তিদের নিরাময় চিকিৎসা ব্যবহৃত হয়। বোরকন্যাকে একপাশে রেখে তাদের বাবারা নিজেদের ব্যবসায়িক চুক্তি ডিল করতে লেগে গেল। পরের সাইন, তার আগে এক দফা আলোচনা।
তৃষাকে পাশে বসালো। তৃষা আবার ঘড়ির দিকে তাকালো। ঘড়ির ডায়ালে হাত বুলিয়ে কিছু একটা সেট করে নিল সে। হঠাৎই আব্রাহামের হাতে ছোট একটা আর্মস দেখে তৃষার কলিজা কেঁপে উঠল। তারপরও মুখে হাসি অক্ষুণ্ণ রাখার নির্দেশ আছে তার ওপর, তাই সে হেসেই চলল। আব্রাহাম, অন্যান্য শ্বেতাঙ্গ ও জহির শেখের গোটা কথোপকথন চলছিল ইংরেজিতে। আমেরিকান প্রোনাউন্সিয়েশন তার বোধগম্য না হলেও জহিরের কথাগুলো তৃষা স্পষ্ট বুঝতে পেল। আই অ্যাম এগ্রি টু কিপ মাই ডটার মটেস টু গ্রেট দ্য ডিল। আর আব্রাহাম বলে উঠল, আই শ্যাল কিল হার ইফ ইউ ডু সামথিং রং। শুনে জহির মৃদু হাসলো। হাসি মুখে তৃষা তার কপালে জমা ঘামগুলো মুছতে লাগলো আর ঘড়ির দিকে দেখতে লাগলো। ঘড়ির কাঁটা ডায়ালের মতো তার হৃৎপিণ্ড ক্ষণে ক্ষণে প্রকম্পিত হচ্ছে। রাত 12:30 থেকে 1:45, তারপর ঠিক একটা, একটা 2, একটা 3 বাজতে গোটা বাড়িতে অ্যালার্ম বেজে উঠল। একগাদা বুকের ঠক ঠক শব্দের রেইনবো টাওয়ারে সিঁড়িগুলো প্রকম্পিত হলো। ববিতা চেঁচিয়ে উঠল, জয়ীর, খোকা রে খোকা, গোটা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে রে। দ্রুত একদল পুলিশ খিড়কি দিয়ে প্রবেশ করে জহির, আব্রাহাম সহ আরও বাকি শ্বেতাঙ্গদের ঝুঁকিটা বেগে অ্যারেস্ট করে নিয়ে গেল। আব্রাহাম হাতের আর্মসটাও তড়িৎ বেগে শ্যুট করে নিচে ফেলে দিল এক সাদা পোশাকের অফিসার। পুলিশরা সাথে নিল কিটি ও তার মাকেও। ববিতা মূর্ছা গেল, কিন্তু ও বিন্দু বিলাপ শুরু করলো। বড্ড ইচ্ছে ছিল আমেরিকান সিটিজেনশিপ নেবে, লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করবে, কিন্তু পেল কাঁচকলা। ড্রয়িং রুমে অবস্থিত বিশাল টিভি মনিটর ছেড়ে দিল পাভেলা নয়ন। করংচাপা নিচে নেমে এসে মেয়েকে জড়িয়ে ধরল। এক মুক্তির আলিঙ্গনে আলিঙ্গনাবদ্ধ হলো মা ও মেয়ে। দুজনে হাসি মুখে কেঁদে উঠল। পাভেলা নয়ন এসে ওদের টিভির স্ক্রিন দেখতে ইশারা করলো। রিপোর্টার লাইভ নিউজ করছে বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে। গোয়েন্দা বাহিনীর প্রখর নজরদারিতে পুলিশের কাছে ধরা পড়ল এশিয়ান ড্রাগ পাচারকারীদের আমেরিকান এক চক্রের প্রধান আব্রাহাম রাসেল ও তার বাঙালি পার্টনার জহির শেখ পুলিশের কাছে লাল হাতে ধরা পড়েছে। জহির শেখ তার স্ত্রী কনক চাপার অন্য পক্ষের কন্যাকে তৃষাকে মার্টেজ রেখে আব্রাহামের ব্যবসায় হিস্সা পাওয়ার ডিল সাইন করা অবস্থায় ধরা পড়েছে। দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত তৃষা ও তার মা কনক চাপা নিজে পিবিআইয়ের কাছে এক অভিযোগ দায়ের করে আর পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করেছে স্বয়ং জহির শেখের স্ত্রী কনক চাপা ও জহির শেখের দুই ভগ্নিপতি পাভেল নয়ন। পাভেল নয়ন সহ কনক চাপার ব্যাপক অর্থপ্রাপ্তির সম্ভাবনা সত্ত্বেও তারা তা নাকচ করে পিবিআইয়ের কাছে লুকিয়ে অভিযোগনামা দায়ের করে ও সাক্ষী হয়। একথা উল্লেখ্য যে জহির শেখ নামে একাধিক বিবাহ নারী কেলেঙ্কারি অভিযোগ আছে। বিধবা কনক চাপাকে সুস্থ স্বামী সংসার প্রাপ্তির আশ্বাস দিয়ে এক কন্যা সহ বিয়ে করেছিল জহির শেখ। আর সেদিককার সেই কন্যা তৃষাকে মর্টেজ রেখে সে তার ব্যবসা শুরু করতে যাচ্ছিল, যেন ব্যবসায় কোথাও কোনো সমস্যা হলে কিলার ও মাদক ডিলার আব্রাহাম তৃষাকে শ্যুট করে তার বদলা নিতে পারে। এভাবে আব্রাহাম ও জহির গ্রেপ্তার হওয়ার মাধ্যমে এদেশে সাঙ্গ হলো এক মাদক মাফিয়া ডনের উত্থানের সমাপ্তি। মূলত শুরু হওয়ার আগেই সমাপ্ত। জহিরের ফাঁদে পড়ে কনক চাপা কীভাবে তৃষাকে আব্রাহামের ছেলের সাথে বিয়েতে রাজি করিয়েছিল তার প্রতিবেদন দেখতে পেতে আমাদের নিউজ চ্যানেলে চোখ রাখুন। প্রতিবেদন দেখে কনক চাপা তৃষাকে জড়িয়ে আবারও কেঁদে উঠল। এমন সময় সেখানে আগমন ঘটল আহনাফ ও তার বন্ধুদের গোটা একটা টিমের সাথে সেই পিবিআই এর সিনিয়র অফিসার, সেই বন্ধু যার কাছে কমপ্লেন করে আজ আব্রাহাম ও জহির ধরা পড়েছে। তৃষার বান্ধবী তৃণা, স্নিগ্ধা, উষা ও রাত্রি এ বাড়িতেই ছিল। তৃষাকে সাজাতে এসেছিল ওরাও বাইরে বেরিয়ে এসে তৃষাকে জড়িয়ে ধরল। জহির গুণা করে বুঝতে পারেনি যে ভোলাভালা কনক চাপা আর পাভেল নয়ন মিলে আহনাফের সাথে মিলিতভাবে এভাবে তাকে ধরিয়ে দিতে পারবে। তার প্রধান উদ্দেশ্য ছিল তৃষাকে বিয়ের নামে বন্ধক রেখে তার ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করা। সে জানতো যে আব্রাহামের ছেলে কিটি পুরোই মানসিক ভারসাম্যহীন হয়েছিল ড্রাগ নেওয়ার ফলে। সে এটা জানতো যে তৃষাকে আব্রাহাম তার যে কোনো স্বার্থে আঘাত করলে মেরে ফেলবে, তাই সে ইচ্ছাকৃতভাবে তৃষাকে বন্ধক বা জিম্মি রাখতে চাইছিল আব্রাহামের নিকট। পাভেল, নয়ন ও কনক চাপা তিনজনই জহিরের কথা মতো তৃষাকে হ্যারাস, অপমানিত ও ভিডিও ভাইরালের ভয় দেখার একমাত্র জহিরের বিশ্বাস অর্জনের জন্য। কিন্তু পিবিআইকে রিপোর্ট করার সাহস তাদের দেয় একমাত্র আহনাফ, কারণ আহনাফ কলেজের সিসিটিভি ফুটেজে এটা দেখেছিল যে জহির কিভাবে তৃষাকে দমন পীড়ন করে বিয়ের জন্য রাজি হতে বলেছিল। সাথে এও বুঝতে পারে যে কনক চাপা এক পা এগিয়েই আছে জহিরের শাস্তির উদ্দেশ্যে। শুধু একটা অবলম্বন পেলে সে পুলিশকে জহিরের নামে রিপোর্ট করে দেবে। এক্ষেত্রে কনক চাপাকে পূর্ণ সহযোগিতা করে আহনাফের সেই পিবিআই বন্ধু বিশাল। কনক চাপাকে দেওয়া বিভিন্ন থ্রেটের অডিও সে বিশালকে শেয়ার করে, সাথে কলেজে তৃষাকে দেওয়া জহিরের থ্রেট। এই শোন মেয়ে, আজ যা দেখাইলাম তা জাস্ট একটা ডেমো, এরপর যা দেখামো তা হইল আসল। এরপর তোর মায়ের লিঙ্ক ভাইরাল হইব। এখন তুই তুই যাবি নাকি যাবি না? ওইখানে গিয়ে তুই হাসি মুখে ওই প্রতিবন্ধী পোলারে বিয়ে করবি বল, নইলে আমি সবাইরে মায়েরা ফেলামো, তোর মায়েরে আর তোর নয়ন পাবের আঙ্কেল রে।
আর তৃষার বান্ধবীদের হাতে পাঠিয়ে দেওয়া একটা গোপন ক্যামেরা যা তৃষার হাত ঘড়িতে সেট করা হয়েছিল তা এক বিরাট এভিডেন্স হিসেবে কাজ করে। আহনাফ সেখানে আসতে তৃষা দৌড়ে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে আহনাফকে জড়িয়ে ধরে, নিজের অজান্তেই বলে ওঠে, লাভ ইউ ডিয়ার।